নমস্কার, 5টার 5 মিনিট নিয়ে বিকেল ঠিক 5টায় আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। নজর আমাদের থাকবে দিল্লিতে। অত্যন্ত গরম হয়ে উঠেছে দিল্লি। একসঙ্গে এতজন সাংসদ সাসপেন্ড এর আগে কখনো হয়নি। নজিরবিহীন ঘটনা। কি হচ্ছে দিল্লিতে চট করে একবার দেখিয়ে রাখতে চাইবো 5টার 5 মিনিট আজ কি কি আছে। সংসদে নজিরবিহীন সাসপেনশন। নজর থাকবে কাল INDIA বৈঠক। পুকুর ভরাটের জন্য রাবিশ যাচ্ছিল, সেই গাড়ি আটকে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। নিউ টাউন স্মার্ট সিটি, সেখানে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। পৌষ মেলা নিয়ে আবার নতুন করে বিতর্ক, এবার দুর্নীতির অভিযোগ প্লট বুকিং নিয়ে। পাঁচটার 5 মিনিটের শুরুতেই ব্রেকিং নিউজ। 67 জন সাংসদ সাসপেন্ড একদিনে। 67 জন বিরোধী সাংসদ সাসপেন্ড, এবং তার মধ্যে লোকসভার 31 জন আর রাজ্যসভার 36 জন বিরোধী সাংসদ। এর আগে অবশ্য 14 জন সাংসদ সাসপেন্ড হয়েছিলেন, তাদের মধ্যে 13 জন লোকসভা, 1 জন রাজ্যসভার। আর আজ একই দিনে 67 জন সাংসদ সাসপেন্ড। 31 জন সাংসদ লোকসভার, রাজ্যসভার 36 জন সাংসদ। প্রতিবাদে একজোট INDIA। 67 জন সাংসদ একদিনে সাসপেন্ড। রাজীব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে সরাসরি। রাজীব, আজ দিনভর সংসদ তুলকালাম উত্তাল, এখন অবশ্য অ্যাডজন হয়ে গেছে, মুলতুবি হয়ে গেছে, কিন্তু তার আগে যে ঘটনা ঘটলো দিল্লির রাজনীতিতে, ভারতের রাজনীতিতে, ভারতের ইতিহাসে, সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। একদিনে 67 জন সাংসদ সাসপেন্ড। একদমই দেখো, এবং একদিনে 67 জন, যার মধ্যে লোকসভায় 33 জন, রাজ্যসভায় 34 জন সাসপেনশন হয়েছে একটি ইস্যুতে। তা হলো সংসদে সুরক্ষা বিঘ্নিত হওয়ার ঘটনায় আলোচনার দাবিতে তারা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আর এই বিক্ষোভ দেখানোর জন্য তাদের সাসপেন্ড করা হলো। যদি 72 ঘন্টার হিসেব দেখো তাহলে মোট 81 জন সাংসদ সাসপেন্ড হলেন। আর এই ঘটনা একেবারে নজিরবিহীন। সংসদের সাম্প্রতিকতম ইতিহাসে কিন্তু এই ছবি দেখা যায় না। আবার বলছি, লোকসভায় 33 জন সাংসদ আজকে সাসপেন্ড হয়েছেন, রাজ্যসভায় মোট 34 জন সাংসদ সাসপেন্ড হয়েছেন। মোট 81 জন হলেন গত 72 ঘন্টা, এবং যার মধ্যে শনি রবি ছিল, অর্থাৎ শুক্রবার সাসপেনশনের পর আবার সোমবার। এই সাসপেনশনে বিরোধী শিবিরের প্রায় সমস্ত সাংসদ, যারা ভোকাল সাংসদ, যারা কথা বলেন, যারা সরব হন, তাদের কিন্তু একেবারে সংসদ থেকে বের করে দেওয়া হলো বলে অভিযোগ উঠছে। যে সাংসদরা সরব হন, সরকারের বিরুদ্ধে কথা বলেন, তাদেরই সাসপেন্ড করে দেওয়া হলো। এবং এর ফলে যেটা হবে, আগামীকাল বিরোধী শিবিরের সাংসদরা তারা কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল সংসদ ভবনের গেটে তারা বিক্ষোভ দেখাবেন, এবং সংসদ ভবনের গেটে বিক্ষোভ। 67 জন সাংসদ একদিনে সাসপেন্ড। ভারতীয় সংসদীয় গণতন্ত্রের এমন একটা দিন, 67 জন সাংসদ একদিনে সাসপেন্ড, এর আগে কখনো হয়নি। নজিরবিহীন ঘটনা। এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করছেন সাংসদদের সাসপেনশন নিয়ে। বলছেন তিনি ভাগ্যবান যে তিনি এখন সাংসদ নন। দলীয় বৈঠকে এরকমই প্রতিক্রিয়া। সবাইকে সাসপেন্ড করে দিয়েছে, তাহলে পাবলিকের কথা বলবার আর কেউ নেই। তোদের হাউসটাই সাসপেন্ড করে দেওয়া উচিত। জনতা উইল সাসপেন্ড দেয়ার হাউস। সাসপেন্ড হওয়ার পর कांग्रेस सांसद अधीर रंजन चौधरी की बोलें सुनुन। सारे नेता सस्पेंड, हाँ मैं भी सस्पेंड हो चुके हैं। कई दिनों से हमारा मांग बढ़ा कि एक तो ये कि हमारे जितने एमपीज को निलंबित किए गए उनको बहाली हो, सदन में आकर हमारे गृह मंत्री एक बयान दे। सदन चलाना सरकार की फर्ज बनते हैं, और सदन चलाते समय लोकतंत्र के मुताबिक विपक्ष को साथ में रखना जरूरी होते हैं। आज की सरकार तानाशाही की चरम शिखर पर पहुंच गए हैं, और सारे सदन को जैसे कि अपने पार्टी के मुताबिक चलाना चाहते हैं, चाहे वो PM हो, HM हो, जो भी हो। इस सदन में आकर खड़े होकर कुछ बोलने में वो डरते हैं। बहुमत की बाहुबली को डंडा घुमा के सबको ठंडा कर देंगे, विपक्ष की जुबान को बंद कर देंगे। कि विपक्ष में और कुछ बचे हुए मुझे लगता नहीं। सारे लीडरों जो हैं विपक्ष की पार्टी की, सबको सस्पेंड कर दिए हैं।
সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড হয়ে বেরিয়ে এসে বলছেন তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, তাই সাসপেনশন। আমি তো অবাক হয়ে যাচ্ছি, সাসপেন্ড হয়ে গেলাম কি করে। আমি তো বুঝতে পারছি না এত অপমান কেন করছেন। আমরা অন্যায় করিনি, আমরা ওয়েলে নেমেছি, প্রোটেস্ট করছি। আমাদের সেদিন যে ঘটনাটা ঘটেছে, যেভাবে নেমেছিল বদমাইশগুলো, এবং তারা যদি বম ব্লাস্ট করে দিত আমাদের পুরো চলে যেত। আমাকে সাসপেন্ড করে কি হবে? ওনাকে সাসপেন্ড করা দরকার ফার্স্ট। আমাদের তাড়িয়ে দেবে আর যত বিল বার করে নেবে। আসল কথা হলো সবসময় ওদের চিন্তা ভাবনা যে আমরা বিশেষ করে তৃণমূল আর মমতা থাকলে ভয় পাচ্ছে। আমার খেলার জীবনে একটা রেড কার্ড খাইনি আমি, এখানে হট করে একটা দেখলাম এরকম একটা জায়গা আমাকে ফেললো। এটা খুব অসম্মানজনক, এটা হওয়া উচিত না। দিলীপ ঘোষ বিজেপি সাংসদ বলছেন এরকম চলতে পারে না, সংসদ অচল করে দেওয়ার চেষ্টা চলছে, তাই এই সাসপেনশন। এবং এই সাসপেনশন রাজনৈতিক বিশ্লেষকরা কি চোখে দেখছেন জানাবো বিরতির পর, সঙ্গে থাকুন। এর আগে 14 জন আর আজ একই দিনে 67 জন সাংসদ লোকসভা রাজ্যসভা মিলিয়ে যাদের সাসপেন্ড করা হলো। কদিন পরেই লোকসভা ভোট, তার আগে 67 জন সাংসদকে সাসপেন্ড বিজেপি বা বলা যেতে পারে সরকার পক্ষের। কিভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক? আমার সঙ্গে শুভময় মৈত্র রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। শুভময় দা, কি মনে হয় কোথায় কোথায় কিভাবে এর প্রভাব পড়তে পারে? দেখুন, মূলত গণতন্ত্রের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে সংসদ বা যে কোনো বিধানসভা লোকসভা সেগুলো কিন্তু বিরোধীদের জন্যই। গণতন্ত্রের মূল বিষয়টা হলো যে বিরোধীরা চিৎকার চেঁচামেচি করবেন, তাদের বক্তব্যগুলো বলবেন যাতে সরকার সাবধান থাকবে। না হলে তো একটা একদলীয় সরকার রেখে দেওয়া হলে আর কেউ কোনো রকম বক্তব্যই রাখবে না। এখন প্রশ্ন হচ্ছে যে বিরোধীরা কতটা হই হল্লা করছেন। দুটো জিনিস আছে, সেটা হচ্ছে আজকে যে পরিস্থিতি এখন আর কি, লোকসভার মেয়াদটা মোটামুটি শেষ হয়ে গেছে, যদিও রাজ্যসভার মেয়াদ শেষ হয়নি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যে যাদেরকে সাসপেন্ড বা বহিষ্কার এই ধরনের বিষয় করা হচ্ছে, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় আর কি, কারণ আবার নির্বাচন এসে গেছে। আবার একই রকম ভাবে এই যে যখন বহিষ্কার বা সাসপেন্ড করা হচ্ছে তখন বিরোধীরাও কিন্তু একটা জোর পাচ্ছেন যে তাদের আন্দোলনটা সত্যি এমন জায়গায় পৌঁছচ্ছে যে কারণে যারা ক্ষমতায় আছেন তারা হয়তো কোনো একটা কারণে চাইছেন না যে তাদের যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো মানুষ শুনতে পাক, ফলে তারা এখন বাইরে বেরিয়ে এসে কথা বলবেন। এই যে একটা রাজনৈতিক দ্বন্দ্ব, এই জিনিসটা মোটের ওপর আমাদের যে লোকসভা ভোটের প্রেক্ষিতটা তৈরি করছে। অর্থাৎ এই যে লোকসভা ভোট, যেটা অনেকে মনে করছিলেন যে বিজেপি খুব সহজভাবেই জিতে যাবেন, সেক্ষেত্রে তো ভোটটার একদম মজাই থাকতো না। হয়তো বিজেপি সেই কারণে মনে করছে যে এই নির্বাচনী পরিস্থিতিটাকে আরেকটু উত্তপ্ত করার জন্য, যে নির্বাচন তো একটা বড় ব্যবসাও একই সঙ্গে, যে একটা নির্বাচনকে বেস করে, যে যেমন ধরুন আমাদের এখানে বিভিন্ন রকম ইলেকট্রাল বন্ড আছে, এই বিষয়গুলি আছে, সেই জায়গায় গোটা নির্বাচনী যে প্রেক্ষিত সেটাকে হয়তো বিজেপি আরো বেশি গণতান্ত্রিক করতে চাইছে, এই ধরনের একটা হইচই এবং বিরোধীদের আন্দোলনটাকে জনসমক্ষে তুলে আনার জন্য। না হলে এই ধরনের সামনে লোকসভা নির্বাচন আর হয়তো বড় জোর একটি ভোট অন অ্যাকাউন্টস হবে, তার আগে এতজনকে বহিষ্কারের মতন ঘটনা, এতটা কড়া পদক্ষেপ নেওয়ার কি প্রয়োজন ছিল, সেটা কিন্তু সত্যিই পরিষ্কার বোঝা যাচ্ছে না। ধন্যবাদ শুভময়। এদিকে এই যে 67 জন সাংসদকে একই দিনে সাসপেন্ড, আগামীকাল তৃণমূল প্রতিবাদ করবে, সংসদে তৃণমূলের প্রতিবাদ হবে। সাসপেন্ড হওয়া সব সাংসদ প্রতিবাদে থাকবেন। তৃণমূলের সাসপেন্ড হওয়া সাংসদরা কাল সংসদের সিঁড়িতে বসে প্রতিবাদ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মোদীকরণ করা হচ্ছে, যা মানা হবে না। একই দিনে এতজন সাংসদ সাসপেন্ড, এবং এর আগেও সাসপেন্ড হয়েছেন। এবং যা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি দলীয় বৈঠক ছিল আজ সাংসদদের নিয়ে, সেই বৈঠকে তিনি বলেছেন যেখানে যে ভাগ্যবান তিনি যে তিনি এখন সাংসদ নন। সেখানেই ঠিক হয়েছে আগামীকাল প্রতিবাদ করবে তৃণমূল সাংসদরা আগামীকাল প্রতিবাদ করবেন। তারা সংসদের সিঁড়িতে বসে সাসপেন্ড হওয়া সব সাংসদ তারা প্রতিবাদ করবেন।
মোদীকরণ করা হচ্ছে, যা মানা হবে না, দাবি মমতার। সবাইকে সাসপেন্ড করে দিয়েছে, তাহলে পাবলিকের কথা বলবার আর কেউ নেই। তোদের হাউসটাই সাসপেন্ড করে দেওয়া উচিত। জনতা উইল সাসপেন্ড দেয়ার হাউস। সবাইকে সাসপেন্ড করে দিয়েছে, তাহলে পাবলিকের কথা বলবার আর কেউ নেই। তোদের হাউসটাই সাসপেন্ড করে দেওয়া উচিত। জনতা উইল সাসপেন্ড দেয়ার হাউস। শহর কলকাতার খবরে নজর রাখা যাক একবার। বারবার আমরা পুকুর ভরাটের অভিযোগের কথা শুনি, বিভিন্ন জায়গায় পুকুর ভরাট হচ্ছে, সেই ছবি আমরা দেখাইও। পুকুর ভরাট কেন বন্ধ করা যাচ্ছে না? যখন রাবিশ বোঝাই গাড়ি পুকুর ভরাট করতে যাচ্ছে, তখন হাতে নাতে ধরলেন মেয়র ফিরহাদ হাকিম। দেখুন, রাবিশ বোঝাই গাড়ি যাচ্ছিল পুকুর ভরাটে, মেয়র ফিরহাদ হাকিম হাতে নাতে ধরলেন রাবিশ বোঝাই গাড়ি। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মেয়র ফিরহাদ হাকিম রাবিশের গাড়ি ধরে পুলিশ কমিশনারকে ফোন করলেন। ডায়মন্ড হারবার রোডে আরো নজরদারি চালানোর পরামর্শ দিলেন এবং মাঝেরহাট ব্রিজেও নজরদারি চালানোর পরামর্শ। আমাদের রুলস হয়ে যাওয়ার পরে, পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার পরে একটা গাড়ি মাঝেরহাট ব্রিজে আমি ধরলাম, যেখানে রাবিশ এইদিকে চলে আসছে, মানে টুয়ার্ড সাউথ। তারপরে আরও 4-5টা গাড়ি দেখলাম সাউথের দিকে যাচ্ছে। এইভাবে যদি আমাদের একা লড়াই করতে হয় পলিউশনের বিরুদ্ধে, পুকুর ফিলাপের বিরুদ্ধে, এ তো অসম্ভব। আমি অনুরোধ করবো পুলিশ কমিশনারকে স্ট্রিক্টলি মাঝেরহাট ব্রিজ থেকে নিয়ে এই জায়গাটা যদি সার্ভেলেন্সে রাখে, তাহলে এই অঞ্চলে যে জলাশয় বোঝাইয়ের যে পুরনো রোগ, সেটা আটকানো যাবে। মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে বলবো। ৪২,০০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে এবার চ্যালেঞ্জ। হাইকোর্ট চত্বর থেকে এই খবরের ডিটেল জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, তবে 2016 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় যে ৪২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়, তার জেলা ভিত্তিক, জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভিত্তিক যে প্যানেল প্রকাশিত হয়েছিল, তা পেশ করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। 12ই ডিসেম্বরের নির্দেশ দেন এবং 20 ডিসেম্বর আদালতে বিভিন্ন জেলা থেকে সেগুলি সংগ্রহ করার পর আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি। কিন্তু এই প্যানেল প্রকাশ নিয়ে প্রথম থেকেই নিমরাজি ছিল পর্ষদ এবং কার্যত আবারও একটা আইনি সংঘাতে গেল আদালতের সঙ্গে এবং বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলো এবং তাদের ডিভিশন বেঞ্চের এই প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদনের শুনানি সম্ভাব্য তারিখ বলা হয়েছে 19শে ডিসেম্বর। সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চের মামলার সেটাই দেখা। তবে ৪২,০০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ হলে বিচারপতি অমৃতা সিনহা তিনি বড়াইলে সে জানিয়েছিলেন, এই প্যানেল প্রকাশ হলে একাধিক প্রশ্নের সদুত্তর মিলতে পারে। কাজে প্যানেল প্রকাশটা সেটা জনসমক্ষে হবে কিনা সেটা আদালত পরে ডিসাইড করবে, কিন্তু আদালতে আগে পেশ করুক বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছ থেকে ওই প্যানেলের বিস্তারিত তথ্য নিয়ে। কিন্তু আইনি সংঘাতের পথে আবার একবার জড়ালো পর্ষদ এবং ডিভিশন বেঞ্চে তারা পৌঁছালো। ধন্যবাদ। একটা ছবি দেখাই আপনাদের, মন্দির বাজারের খেলারামপুর। দেখুন কিভাবে প্রকাশ্যে বোমাবাজি চলছে। বস্তার মধ্যে লুকোনো বোমা, সেই বোমা নিয়ে ছুড়ে দেওয়া হচ্ছে। দেখুন, গ্রামে দুপক্ষের মধ্যে বচসা, দুপক্ষের মধ্যে সমস্যা, ঝামেলা, বিবাদ, এমন একটা জায়গায় ব্যাপক বোমাবাজি হলো এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে গেছে। দেখো বোম্বারে গুঁদে দিয়েছে আমাদের, কি অবস্থা দেখো স্যার। তবে এই অবস্থা হয়েছে। হ্যাঁ সব দেখা যাবে, সব দেখা যাবে। এই সময় ডেস্টিনেশন শান্তিনিকেতন। বাঙালি শান্তিনিকেতনে যেতে চায়, তার কারণ পৌষ মেলা। সেই পৌষ মেলা নিয়ে জটিলতার শেষ নেই। এবার পৌষ মেলায়
প্লট বুকিং নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। পৌষ মেলার জন্য যে প্লট বুক করা হবে সেই প্লট বুকিংয়েও দুর্নীতি হয়েছে। ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, কিভাবে দুর্নীতি হচ্ছে? দেখো, ওখানে যে সমস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিল বা প্লট বুকিং এর জন্য, সেই সমস্ত ব্যবসায়ীদের যেটা অভিযোগ যে প্লট বুকিং এ দুর্নীতি করা হয়েছে। বেশ কিছু অসৎ ব্যবসায়ী বা মালিক বা আশেপাশে অঞ্চল থেকে আসছে সেই সমস্ত ব্যক্তিরা অল্প মূল্যে মেলার মাঠে যে অংশ, সেই অংশ কিনে নিয়ে এবং বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে, এবং সেই জন্য সাধারণ যে সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকছে তারা পাচ্ছে না। পাশাপাশি সর্বোপরি একটা অভিযোগ করছে ব্যবসায়ীরা যে জিএসটি নেওয়া হচ্ছে, স্টেট জিএসটি এবং জিএসটি নেওয়া হচ্ছে, যখন না হচ্ছে যে বিল দেওয়া হচ্ছে সেই বিলে কিন্তু কোনোভাবেই নাম্বার দেওয়া হচ্ছে না। জিএসটি যে নাম্বার দেওয়া হয় সেই নাম্বার কিন্তু নেই। এবং 2019 সালে যখন শান্তিনিকেতন মাঠে যখন বিশ্ব শান্তিনিকেতন ট্রাস্ট যে মেলা করেছিল, সেই মেলাতে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কাছে যে স্লিপ রয়েছে সেখানে কিন্তু শান্তিনিকেতন ট্রাস্টের জিএসটি নাম্বার এবং প্যান কার্ড নাম্বার রয়েছে, কিন্তু এখন যে বিল দেওয়া হচ্ছে সেখানে কিন্তু কোনো জিএসটি নাম্বার বা প্যান কার্ড নাম্বার নেই। অর্থাৎ ব্যবসায়ীরা বলছে তাহলে এই যে জিএসটির টাকা কোথায় জমা পড়বে, কিভাবে জমা পড়বে, কারা নিচ্ছে এই টাকা, এই নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এবং তারা জানাচ্ছে যে এই শান্তিনিকেতন যে পৌষ মেলা বা বিকল্প পৌষ মেলা শান্তিনিকেতন মাঠে হচ্ছে, এটা একদম দুর্নীতিতে ভরা, এবং যে সমস্ত সাধারণ তাদের কাছ থেকে বহু মূল্য দিয়ে টাকা দিতে হচ্ছে এবং তার জন্য তারা জায়গা পাচ্ছে। এমনকি তারা অভিযোগ করছে তাদের বেচা কেনা হবে নাকি সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করছে, কারণ এত টাকার মূল্য দেওয়ার জায়গা। অতনু, ঠিক, ধন্যবাদ।